গুড আফটারনুন স্টুডেন্টস। আচ্ছা, দেখো, ধীবর বৃত্তান্ত নবম শ্রেণীর পাঠ্য বইয়ে আছে। ধীবর বৃত্তান্ত সাহিত্য সঞ্চয়নে তোমাদের কালিদাসের ওপর লেখা। কালিদাস লিখেছেন এটা। মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন, কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা উন্মনা, তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। শকুন্তলা তার টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন। যার চিন্তায় সে মগ্ন, সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। শেষ পর্যন্ত সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে। তাহলে কি হলো ব্যাপারটা, বিষয়টা কি হলো? মহর্ষি কর্ণ যখন তপবনে ছিলেন না, তখন তার অনুপস্থিতিতে শকুন্তলাকে রাজা দুষ্মন্ত বিবাহ করেছিলেন। তারপর বিয়ে করে উনি নিজের রাজধানীতে ফিরে যান। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও কিন্তু কোনো দুষ্মন্তের কোনো দূত কিন্তু শকুন্তলার খোঁজ নিতে এলো না। স্বামীর চিন্তায় তখনও কিন্তু শকুন্তলা মগ্ন। এই সময় ঋষি দুর্বাসা তপবনে আসেন। তিনি শকুন্তলার আতিথেয়তা লাভ করতে পারেননি। শকুন্তলা তার অতিথি এলে তাকে যে আপ্যায়ন করা, সেটা ঋষি দুর্বাসাকে করতে পারেনি, কারণ সে রাজা দুষ্মন্তের চিন্তায় মগ্ন ছিল। এই ব্যাপারটায় ঋষি দুর্বাসা অত্যন্ত অপমানজনকভাবে নেয় বা অপমান মনে করে, এবং সে তখন কি করে, শকুন্তলাকে অভিশাপ দিয়ে দেয় যে যার চিন্তায় সে মগ্ন সে শকুন্তলাকে ভুলে যাবে। এবার শেষ পর্যন্ত তার শকুন্তলার একটা সখী ছিল। সখীর নাম কি? প্রিয়ংবদা। ঠিক আছে, এখানে কিন্তু প্রশ্ন আসবে। প্রিয়ংবদা, তার অনুরোধে যদি কোনো ঋষি দুর্বাসা বলেন যে প্রিয়ংবদা বলে যে এইভাবে আপনি দেবেন না অভিশাপ, কিছু তো বলুন কিভাবে এই পাপমুক্ত অভিশাপের প্রভাব দূর হবে। তখন ঋষি দুর্বাসা প্রিয়ংবদাকে বলে যে কোনো নিদর্শন যদি দেখাতে পারে, রাজা দুষ্মন্তের দেওয়া কোনো নিদর্শন যদি এই শকুন্তলার কাছে থাকে, তাহলে সেইটা দেখালে সেই সাপের প্রভাব দূর হবে। তখন দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন, সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। তখন সখী কি মনে করলো? সখীরা মনে করছে সব সখীদের মধ্যে প্রিয়ংবদা ছিল শ্রেষ্ঠ সখী। সেই সখী মনে করলো যে শকুন্তলাকে রাজা দুষ্মন্ত যাওয়ার আগে একটা আংটি পরিয়েছিল। সেই আংটিকে নিয়েই কিন্তু এই ঘটনা, এই গল্পটা। ঠিক আছে? আচ্ছা, সেইটাই ভবিষ্যতের হবে স্মারক চিহ্ন। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতি গৃহে পাঠানোর আয়োজন করলেন। দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতে পারলেন না, কারণ ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল যে দুষ্মন্ত রাজা সেই কারণে ভুলে গেছেন। এদিকে পথে শচী তীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটিটি। শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়। দেখো, রাজসভায় অপমানিত কেন হলেন? কারণ রাজা দুষ্মন্ত তাকে তো চিনতে পারলেন না। আর সেই আংটিকে নিয়েই ঘিরে রয়েছে এই গল্পের মূল বিষয়। দেখো, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। যে আংটি রাজা দুষ্মন্ত শকুন্তলাকে দিয়েছিল, সেই আংটি পেল একজন ধীবর। ঠিক আছে? ধীবর মানে কি? ধীবর মানে জেলে। হ্যাঁ, তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। কে এলো? পুরুষকে সঙ্গে নিয়ে কে এলো? দুই রাজশালক এলো, হাত বাঁধা পিছনে দুই রক্ষীর প্রবেশ। দুই রক্ষী তাড়না করে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি? ওই আংটিটা, আমি আগেই বলেছি, ওই আংটিকে উপলক্ষ করেই কিন্তু এই গল্পটির বিষয় উপস্থাপিত হয়েছে। এবার দেখো,
গল্পে বলছে প্রথমেই এই আংটিটা একজন ধীবরের কাছে রাজার 2 রক্ষী পেয়েছে। তাকে বলছে, বেটা চোর, তুই রাজার নাম খোদাই করা এটা তুই কোথা থেকে পেলি? পুরুষ বলছে ভয় পাওয়ার অভিনয় করে। আপনারা শান্ত হন। ভয় পাওয়ার অভিনয় করে পুরুষ কি বলল? আপনারা শান্ত হন, আমি এই রকম কাজ অর্থাৎ চুরি করিনি। প্রথম রক্ষী বলছে, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? তাহলে কি তুই কি সৎ ব্রাহ্মণ, সেই কারণে সৎ ব্রাহ্মণ ভেবে কি রাজা তোকে আংটিটা দান করেছে? পুরুষ বলছে, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শুক্রাবতারে আমি থাকি। তাহলে জেলের বাড়ি কোথায়? শুক্রাবতারে, ঠিক আছে। দ্বিতীয় রক্ষী বলছে, বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? শ্যালক বলছে, সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। তাহলে একজন রক্ষীর নাম হচ্ছে, দ্বিতীয় রক্ষীর নাম হচ্ছে সূচক। তাকে রাজশ্যালক বলল, একে সব কথা বলতে দাও, বাধা দিও না। 2 রক্ষী বলছে, তা আপনি যা আদেশ করেন। বল, কি বলছিলি? পুরুষ কি বলছে দেখো, আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। শ্যালক বলছে হেসে, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। তাহলে পুরুষের জীবিকা কী ছিল? মাছ ধরা। তার কিন্তু মাছ ধরে সংসার চলে, ঠিক আছে। পুরুষ বলছে, শুনুন মহাশয়, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয়, যেটা ব্র্যাকেটে আছে দেখো, ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞ পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। বলছে বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞ পশুবধ, একটা যজ্ঞের পশুকে বধ করার সময়ও কিন্তু নির্দয় হয়ে থাকেন, ঠিক আছে। শ্যালক বলছে, তারপর? পুরুষ বলছে, একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমল এই আংটিটা দেখতে পেলাম। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। তাহলে ধীবর কোথা থেকে আংটি পেয়েছিল? আংটিটা পেয়েছিল রুই মাছের পেট থেকে। আচ্ছা, এবার দেখো, শ্যালক বলছে, জানুক, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে। জানুককে বলছে যে শ্যালক বলল ওই পুরুষের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসলে পুরুষটাই ছিল ধীবর, ঠিক আছে, ধীবর বা জেলে। আচ্ছা, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটি পাবার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে। সুতরাং রাজবাড়িতেই যাই। 2 রক্ষী, তবে তাই হোক, চলো রে গাঁট কাটা। সবাই এগিয়ে চললেন। শ্যালক, 2 রক্ষী গাঁট কাটা বলে গাঁট কাটা সম্বোধন করে কাকে নিয়ে গেল? ধীবরকে। সবাই এগিয়ে চললেন। শ্যালক বলল, সূচক, সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো। ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেই সব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। তাহলে শ্যালক গেল রাজপ্রাসাদে মহারাজের কাছে বলতে যে এই রকম আংটি পাওয়া গেছে, কিভাবে পাওয়া গেল, ঠিক আছে, সেই সব কথা জানিয়ে কি আদেশ দেন মহারাজ শুনে সে ফিরবে বলে সে রাজপ্রাসাদে গেল। 2 রক্ষী, আপনি প্রবেশ করুন, মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন। রাজশ্যালক বেরিয়ে গেলেন। প্রথম রক্ষী, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। রাজশ্যালক তো আসছেই না, রাজশ্যালককে প্রভু বলে সম্বোধন করছে কে? প্রথম রক্ষী। দ্বিতীয় রক্ষী, আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। রাজার কাছে কি যে সে যখন তখন যে কেউ চলে যাবে তা নয়, অবসর বুঝে যাওয়া যায়। প্রথম রক্ষী বলছে, জানুক, একে মারার আগে ফুলের মালা পরানো হবে। জানুক, একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো নিষ্পিস করছে, জেলেকে দেখিয়ে বলল। তাহলে দেখো, জানুক কাকে বলল? দ্বিতীয় রক্ষীর নাম ছিল জানুক। আর এটা কিন্তু প্রশ্ন আসবে, দ্বিতীয় রক্ষীর নাম ছিল জানুক, কারণ প্রথম রক্ষী কিন্তু দ্বিতীয় রক্ষীকে বলল। আর আমি একটু আগে যে বললাম সূচক কিন্তু দ্বিতীয় রক্ষীকে বলেনি, এমনি বলছে সূচক রাজশ্যালক, এখানে বলা নেই যে সূচক দ্বিতীয় রক্ষীর নাম, ঠিক আছে। তা প্রশ্ন আসতেই পারে দ্বিতীয় রক্ষীর নাম কি, এখানে জানুক কাকে বলা হয়েছে।
এবার দেখো দ্বিতীয় পুরুষ বলছে জেলে, মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না। দ্বিতীয় রক্ষী বলছে তাকিয়ে দেখে, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন, হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। দ্বিতীয় রক্ষী তাকিয়ে বলছে, কি বলছে, যে ওই যে মহারাজের হুকুমনামা নিয়ে রাজশালক আসছে, হয় তোর শাস্তি হয়েছে, শকুনি দিয়ে তোকে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। তুই রাজশালকের মানে মহারাজের তুই আংটি চুরি করেছিস, সেই চোর অপবাদ যাও পেয়েছে। রাজশালক প্রবেশ করে। শ্যালক বলল, সূচক এই জেলেকে ছেড়ে দাও, আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। তার মানে আংটি পাওয়ার ব্যাপারে জেলে যা বলেছে তা সত্যি। সূচক বলছে, তা প্রভু যা আদেশ করেন। ঠিক আছে। দ্বিতীয় রক্ষী সূচক তাহলে কে ছিল দেখো, সূচকের নাম হচ্ছে তোমার প্রথম রক্ষীর নাম কিন্তু সূচক। দেখো প্রথম রক্ষীকে সে বলছে জেলেকে ছেড়ে দাও, কারণ প্রথম রক্ষী কিন্তু ওকে ধরেছিল, তাই তো। সূচক তা প্রভু যা আদেশ করেন, এই কথা কে বলল, সূচক বলল। ঠিক আছে। দ্বিতীয় রক্ষী, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, জেলের হাতের বাঁধন খুলে দিল। তখন পুরুষ বলছে, দ্বিতীয় রক্ষী বলল জমের বাড়ি গিয়ে ফিরে এলো জেলে, হ্যাঁ, জেলের হাতের বাঁধন খুলে দিয়ে বলছে। পুরুষ কি বলল, মানে জেলে কি বলছে, শ্যালককে প্রণাম করে বলছে, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে। শ্যালক বলছে, মহারাজ আংটির মূল্যের কেন বললো এই কথা, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে। পুরুষ কেন বললো বলো তো, প্রশ্ন যদি আসে এইভাবে লিখতে হবে যে পুরুষ এই কারণে বলল, কেন বলল, যেহেতু সে আংটিটা দিয়ে বিক্রি করে যে টাকাটা পেত তাই দিয়ে সে সংসার চালাবে বলে ঠিক করেছিল, কিন্তু তার পরিবর্তে উল্টো ঘটনাই ঘটলো, তাকে রাজশালক বন্দি করলো। সেই কারণে কি হলো, সে এই কথাগুলো বলল। কি শ্যালককে বলছে এখন কিভাবে সংসার চলবে। শ্যালক বলছে, মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন। আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ তাকে খুশি হয়ে দিয়েছে। জেলেকে টাকা দিলেন। ঠিক আছে। পুরুষ বলছেন, প্রমাণ করে গ্রহণ করে বলছে পুরুষ, প্রভু অনুগৃহীত হলাম, আমি খুব আহ্লাদিত হলাম, অনুগ্রহ গ্রহণ করলাম বা অনুগৃহীত হলাম। তাহলে কি হলো, জেলেকে টাকাটা দেওয়ার পর শ্যালক যখন টাকাটা দিল তখন পুরুষ বলছে আমি উপকারিত হলাম বা উপকার পেলাম। এবার সূচক বলছে, এ কি যাতা অনুগ্রহ, তুমি অনুগ্রহ লাভটা করেছো, যাতা অনুগ্রহ। এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, তোমাকে তো শুলে চড়িয়ে দেওয়া হচ্ছিল চুরির অপবাদে, এবার তোমাকে পুরো হাতির পিঠে চড়িয়ে দেওয়া হচ্ছে শুল থেকে নামিয়ে। এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, এই কথাটা কে বলেছে, সূচক বলেছে। হ্যাঁ, এই প্রশ্ন আসবে। জানুক বলছে, হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। এত পারিতোষিক দিয়েছে, তার মানে বুঝতে পারছো আংটিটা দেখে এই নিদর্শনের কথাই ঋষি দুর্বাসা প্রিয়ংবদাকে বলেছিল, যে যদি নিদর্শন দেখাতে পারে তাহলে রাজার সব কিছু মনে পড়ে যাবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে রাজা দুষ্মন্তের আংটি দেখার পর সব কিছু মনে পড়ে যায়, শকুন্তলাকেও কিন্তু মনে পড়ে যায়। এর পরের ঘটনাগুলো কিন্তু এইখানে সংক্ষেপিত ও সম্পাদিত রয়েছে। কালিদাসের যখন তোমরা দেখবে আসল যে ঘটনা যে অংশটুকু আছে সেইখানে কিন্তু যে নাটকটা আছে সেখানে কিন্তু তোমার সম্পূর্ণভাবে বলা আছে যে চিনতে পেরে শকুন্তলার কাছে কিন্তু ফিরে আসবে রাজা দুষ্মন্ত। যাই হোক, এক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখো আমরা পাঠ্যাংশে থাকবো, পাঠ্যের বাইরে এখন যাব না। জানুক বলছে, যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। শ্যালক কি বলল, শ্যালক বলছে দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে। শ্যালক তখন কি বলল, শ্যালক বলছে যে দামি রত্ন যেহেতু বসানো আছে সেই কারণে সমান পরিমাণ কোথায় গেল, হ্যাঁ, সেই কারণে আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে। এমনটা আমার মনে হয় না, রাজার যে এমন মনে হয়েছে এমনটাও কিন্তু আমার মনে হয় না। ঠিক আছে। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা হয়তো মনে পড়ে গেছে। দেখো এইখানেই আছে, কোনো প্রিয়জনের কথা মনে পড়ে গেছে। আচ্ছা,
স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। বুঝতে পেরেছ? রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও কিন্তু মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। সূচক কি বলল? তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। সূচক বলছে আপনি মহারাজের একটা সেবা করেছেন। জানুক কি বলল? তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন। জেলের তো সেবা করা হলো। জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে কে দেখতে লাগলো? জানুক। ঠিক আছে, দেখো পুরুষ তখন কি বলছে? মহাশয়। পুরুষ মানে জেলে বলছে মহাশয়, এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে আমি দিচ্ছি। জেলে অত্যন্ত সৎ জেলে ছিল। সে বলছে যে পরিমাণ পারিতোষিক আমি পেয়েছি সেই পরিমাণ পারিতোষিকের অর্ধেক মূল্য আমি আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি। জানুক বলছে এটা তুমি ঠিকই বলেছো। জানুক তো হিংসায় জ্বলে যাচ্ছে, বলছে এটা তুমি ঠিকই বলেছো। শ্যালক বলছে শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। শ্যালক ধীবরকে বলছে এখন থেকে তুমি আমার বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে শ্যালকের মুখে যে কথাগুলো আছে, দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে। কে বলেছে? শ্যালক বলেছে। এটাও বলেছে এমনটা তার মনে হয়, এমনটা আমার মনে হয় না। তার মনে এমন কথা তার মনে হয় না। কোন কথাটা শ্যালকের মনে হয় না? দামি রত্ন বসানো বলেই যে আংটিটা রাজার কাছে প্রিয় বলে মনে হয়েছে বা মূল্যবান বলে মনে হয়েছে তা নয়। তাহলে সেই আংটি দেখে রাজার মহারাজের নিশ্চয়ই কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। তাহলে রাজা কেমন প্রকৃতির ছিলেন? গম্ভীর প্রকৃতির ছিলেন। এমন প্রশ্নও কিন্তু তোমাদের আসতে পারে। ঠিক আছে, এটা সংক্ষেপিত ও সম্পাদিত কালিদাসের শকুন্তলা থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। আমি যখন প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব সেখানে ইন ডিটেলসে আমি তোমাদের সব কিছু প্রশ্ন আলোচনা উত্তরসহ করে দেব, কোথা থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ, তাছাড়া কে সম্পাদনা করেছে, কে তর্জমা করেছে। তোমাদের এখানে আছে দেখো তর্জমা, এটা তর্জমা করেছে, এই অংশটুকুর তর্জমা করেছে সত্যনারায়ণ চক্রবর্তী। ঠিক আছে, কালিদাস ছিলেন একজন সংস্কৃত সাহিত্যের কবি। তো সেই কারণে কালিদাসের এটা সংস্কৃতে রচিত, সেইটাকে তর্জমা করে বাংলায় নিয়ে এসেছিলেন সত্যনারায়ণ চক্রবর্তী। এই প্রশ্ন তো তোমাদের আসবে যে ধীবর বৃত্তান্ত কে তর্জমা করেছেন? উত্তর হবে সত্যনারায়ণ চক্রবর্তী। ঠিক আছে, এর পরের ক্লাসে থাকবে ধীবর বৃত্তান্তের সমস্ত রকম প্রশ্ন উত্তর আলোচনা। ঠিক আছে, আজকের ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো। তার জন্য অবশ্যই বেল আইকন দিয়ে রাখো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।